আসসালামু আলাইকুম। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সারমর্ম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বাংলা দ্বিতীয় পত্রে ভালো নম্বর পাওয়ার জন্য সারমর্মে ফুল নম্বর পাওয়াটা অনেক জরুরি। তাই আজকে আমরা দেখব একটি সারমর্ম কিভাবে লিখতে হয় বা যেভাবে লিখলে একটি সারমর্মতে ফুল নম্বর পাওয়া যায়। আমরা অনেকেই সারমর্ম লিখি, কিন্তু সারমর্মতে ভালো নম্বর পাই না। 1, 2, 3 পাই। এর কারণ হচ্ছে আমরা ঠিকভাবে সারমর্মটা কিভাবে লিখতে হয় সেটা জানি না। এজন্য আমরা সারমর্ম লেখার নিয়মটা জানা থাকলে আমরা সারমর্ম সেভাবে লিখলে ফুল নম্বর পাওয়াটা খুবই ইজি হয়ে যায়। তো আজকে আমরা দেখব সারমর্ম লেখার নিয়ম বা যেভাবে লিখলে একটি সারমর্মতে ফুল নম্বর পাওয়া সম্ভব হয়। যেহেতু আমরা সারমর্ম নিয়ে আলোচনা করছি, তাহলে আমাদের প্রথমেই জানতে হবে আসলে সারমর্মটা কি। সারমর্ম হলো কোনো পদ্য বা কবিতার মূল ভাব বা অন্তর্নিহিত বক্তব্যকে সহজ সরল ও সংক্ষিপ্ত ভাষায় প্রকাশ করা। অর্থাৎ প্রশ্নে একটি কবিতার দেওয়া থাকবে, কবিতার মতো কিছু লাইন দেওয়া থাকবে। ওই লাইনগুলোর যেই অর্থটা আছে, ওই লাইনগুলোর ভিতরের যেই অর্থ, সেই অর্থটাকে সহজ সরল ও সংক্ষিপ্ত ভাষায় প্রকাশ করা, এটাই হচ্ছে সারমর্ম। মনে রাখতে হবে, সারমর্মে অপ্রয়োজনীয় অলংকার, উপমা বা দৃষ্টান্ত বাদ দিয়ে মূল বিষয়বস্তুটুকুই তুলে ধরতে হবে। সারমর্ম লেখার সময় অপ্রয়োজনীয় কথা, উপমা বা কোনো ধরনের উদাহরণ দেওয়া যাবে না। এটি মূল লেখার ভাব অর্থকে বজায় রেখে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে হয়, যা পাঠককে দ্রুত বিষয়বস্তু বুঝতে সাহায্য করে। এখন আমরা সারমর্ম লেখার কিছু নিয়ম দেখব। সারমর্ম অনুচ্ছেদ আকারে লিখতে হয়। সারমর্মটা আপনার পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে কবিতার মতো, ওইটার অর্থটাকে আপনি অনুচ্ছেদের মতো সোজা লাইনে লিখবেন। সারমর্ম লেখার সময় আলংকারিক বিষয় বাদ দিতে হবে। প্রথমেই যেটা বলেছিলাম যে অলংকার, উপমা ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, শুরুতে বাক্য গুছিয়ে ও আকর্ষণীয়ভাবে লেখা আপনার সারমর্মকে বেশি মানসম্পন্ন করে তুলবে। পদ্যের কোনো বাক্যই হুবহু সারমর্মে লেখা যাবে না। আপনার সারমর্মে যে প্রশ্নে যেটা থাকবে, সেখান থেকে কোনো লাইন বা কোনো বাক্য হুবহু সারমর্মের উত্তরে লিখবেন না। সারমর্ম যথাসম্ভব সহজ ভাষায় ও সরলভাবে গুছিয়ে লেখার চেষ্টা করবেন। সারমর্ম পড়ে যেন সহজেই রচনার মূল বক্তব্য বোঝা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনার যে প্রশ্নের যে কবিতাংশটা বা যে কবিতাটা দেওয়া থাকবে, এমনভাবে সেটা সারমর্ম লিখবেন সেটা যেন সহজেই পড়ে সেটার মূল অর্থটাকে বোঝা যায়। সহজভাবে উপস্থাপন করাই যেহেতু এর মূল উদ্দেশ্য, তাই অহেতুক গুরুগম্ভীর ভাষায় লিখে বিষয়টি জটিল করা উচিত নয়। সারমর্মে উত্তম পুরুষ, আমি বা আমরা, বা মধ্যম পুরুষ, তুমি বা তোমরা দিয়ে কখনই বাক্য লেখা যাবে না। এখন আমরা একটা উদাহরণ দেখি। যেমন এইচএসসি এর কুমিল্লা বোর্ড 2019 সালে এই সারমর্মটা এসেছিল, যেখানে বলা হয়েছে, সন্ধ্যা যদি নামে পথে, চন্দ্র যদি পূর্বাচল কোণে না হয় উদয়, তারকাপুঞ্জ যদি নিভে যায় প্রলয় জলদে, না করিব ভয়, হিংস্র উর্মি ফনা তুলি, বিভীষিকা মূর্তি ধরি যদি গ্রাসিবারে আসে, হে মৃত্যু লঙ্ঘিয়া যাব, সিন্ধু পারে নবজীবনের নবীন আশ্বাসে। এভাবেই প্রশ্নে একটি সারমর্ম দেওয়া থাকে। এখন আপনারা বা আমরা যারা পরীক্ষা দেব, তারা উত্তরপত্রে এটা সারমর্মটা লিখতে হবে। এটা সারমর্মটা কি? যেমন, জীবনে সর্বদাই আলোর ধারা প্রবাহিত হবে এমন প্রত্যাশা করা ঠিক নয়। জীবনে নানা ঘাত প্রতিঘাত আসতেই পারে, তাই বলে হতাশার কিছু নেই, কারণ অন্ধকার কাটলে আবার দেখা যাবে আলোর রেখা। এইটুকুই হচ্ছে এই যে কবিতাংশটা টুকুর সারমর্ম। অর্থাৎ এই যে কথাগুলো, এই কথাগুলোর মূল যে অর্থটা, সেই অর্থটা হচ্ছে এই সারমর্মের মধ্যে। এভাবেই আপনি আপনার এই লেখাটা কিন্তু খুব জটিল, এটা কিন্তু সবাই পড়লে বুঝবে না। এই জটিলটাকে যখন আপনি সারমর্ম আকারে লিখেছেন, তখন এই যে সহজ লেখাটা কিন্তু সবাই বুঝবে, যে কেউ এই লেখাটা বুঝবে। অর্থাৎ সারমর্মই হচ্ছে আপনি এই যে একটি লেখা থাকবে, কবিতাংশ থাকবে, এটাকে সহজভাবে পরীক্ষার খাতায় লেখা, এটাই হচ্ছে সারমর্ম। আর এভাবে যদি বুঝে বুঝে একটি সারমর্ম লেখা যায়, তাহলে অবশ্যই সারমর্মে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব, যা বাংলা দ্বিতীয় পত্রের সর্বোচ্চ নম্বর পেতে সহযোগিতা করে।